জি 24 ঘন্টায় পাঁচ খাওয়ান নিয়ে আমি বসে আছি আপনাদের সঙ্গে। বছর শুরুতেই ফের মহামারী উদ্বেগ। এবার কলকাতাতে মিলল HMPVর সন্ধান। 5.5 মাসের এক শিশুর শরীরে মিলেছে ভাইরাস। এর আগে খবর আসে কর্ণাটক এবং গুজরাট থেকে। একাধিক রাজ্য ইতিমধ্যেই জারি করেছে সতর্কতা। পূর্ব অভিজ্ঞতা থেকে অবিলম্বে পদক্ষেপ করুক কেন্দ্র, এমনটাই দাবি অরবিন্দ কেজরিওয়ালের, যদিও অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা স্বাস্থ্যমন্ত্রকের। 2020-এর 27 জানুয়ারি কেরালা ত্রিশূরে কোভিড আক্রান্তের সন্ধান। 2025-এর 6 জানুয়ারি কর্ণাটক, গুজরাট, পশ্চিমবঙ্গে HMPVর সন্ধান। 5 বছর পর ফের চিন্তা বাড়াচ্ছে জানুয়ারি। গতবার উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-19 গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। পরপর 3 ঢেউয়ে এদেশ দেখেছে মৃত্যু মিছিল। প্রথমবার লকডাউন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল গোটা দেশকে। 5 বছর পর ফের মহামারী চর্চা, আবারও সেই চীন। গত কয়েকদিন ধরে HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে চীন। একাধিক হাসপাতালে মাস্ক পরা ভিড়ে ফিরে এসেছে 5 বছরের পুরনো চেনা উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এর আগে দাবি করেছিল উদ্বেগের কোনো কারণ নেই, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আশ্বাসের কয়েকদিন পরেই অবশ্য ভারতে মিলল HMPVর সংক্রমণ। গতবার দক্ষিণের কেরালা, আর এবারও শুরু কর্ণাটক থেকে। পরে খবর আসে গুজরাট ও বাংলা থেকে। কর্ণাটক ও গুজরাটে 3 শিশুর শরীরে মিলেছে HMPV। খবর, গুজরাটে 2 মাসের শিশুর HMPV, কর্ণাটকে 3 বছর শিশুর শরীরে মিলেছে এই ভাইরাস। HMPV মিলেছে 8 বছরের এক শিশুর শরীরেও। কলকাতায় 5.5 মাসের শিশুর HMPV। খবর ছড়ানো মাত্রই গোটা দেশ জুড়ে হইচই। কর্ণাটক তো বটেই, সতর্কতা জারি করে দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন HMPV নিয়ে কেন্দ্রকে আরও গুরুত্ব দেওয়া উচিত। কোভিড থেকে অভিজ্ঞতা নিয়ে দ্রুত পদক্ষেপ করা উচিত। কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে 5.5 মাসের শিশুর শরীরে মিলল এই ভাইরাস। শিশুটির পরিবার থাকে মুম্বাইতে। যদিও সুস্থ হয়ে শিশুটি ফের মুম্বাইয়ে ফিরে গিয়েছে বলে খবর। চিকিৎসকদের মতে গত বছরেও এরকম 2-1টি অসুস্থতার খবর মিলেছিল। আতঙ্কের কোনো কারণ নেই। চিকিৎসকদের মতে হিউম্যান মেটানিউমো ভাইরাস এমন কিছু অজানা ভাইরাস নয়। আগেও এই ভাইরাস মিলেছে, তবে এর টেস্ট অনেক খরচ সাপেক্ষ। অযথা উদ্বেগের কোনো কারণ নেই। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সম্ভবত চীনে HMPVর নতুন কোনো ভেরিয়েন্টের প্রকোপ ছড়িয়েছে। A report has come out that this is the first case of HMPV in India, which is not true, because HMPV is an existing virus and certain percentage of people do get affected by this virus, and it is not something new. And the baby, the child that has got affected, has got no travel history, and they're all local people. They're not coming from China or Malaysia or some other country. So I do not think there's any connection to that. China's outbreak is, they are saying, is a new variant of HMPV. So that is what they are saying. We don't have the full details, and the government of India is yet to provide any full details to us. যদিও এদেশে এই ভাইরাসের কোন কোন ভেরিয়েন্ট মিলেছে তার তথ্য এখনো মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় এদিন জরুরি বৈঠকে বসে কর্ণাটক। তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বারবার বলা হয়েছে সতর্ক থাকুন, আতঙ্কে নয়, অযথা গুজব নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আজকের পাঁচ কাহনে HMPV নিয়ে সবটুকু আমরা বুঝে নেব। আমাদের সঙ্গে 3 চিকিৎসক রয়েছেন, থাকবেন আমাদের সঙ্গে। চিকিৎসক কাজল কৃষ্ণ মোরেক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন। আমাদের সঙ্গে সংক্রামক রোগ বিশেষজ্ঞ দীপঙ্কর পাল রয়েছেন, এবং ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী আমাদের সঙ্গে থাকবেন। তবে আমি ডাক্তারবাবুদের কাছে যাওয়ার আগে একটু নয়াদিল্লিতে আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন, রাজীবের কাছে সরাসরি যাব। একদম লেটেস্ট হেলথ আপডেট কিছু পাওয়া যাচ্ছে কিনা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে, বা দিল্লি সরকার তো অ্যাডভাইজারিও জারি করেছে, সমস্তটা জানবো রাজীবের কাছ থেকে। রাজীব, খুব সংক্ষেপে। দেখো, এই হিউম্যান মেটানিউমো ভাইরাস, এই ভাইরাস ইতিমধ্যেই সারা দেশে সাড়া ফেলে দিয়েছে। কিন্তু প্রথমেই যেটা জানিয়ে রাখি যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যেটা জানাচ্ছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একেবারে শুরুতেই এই কথাটা বলে রাখা দরকার যে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এই ভাইরাসের যত সময় যাচ্ছে আমরা দেখছি শিশুদের আক্রান্ত হওয়ার খবর আসছে বিভিন্ন রাজ্য থেকে। প্রথমে কর্ণাটকা, তারপর গুজরাট, যেমনটা তুমি বললে, তারপর বাংলা থেকেও একটি শিশুর আক্রান্ত হওয়ার খবর এসেছে। এবং যেহেতু এই ভাইরাসের সঙ্গে করোনা ভাইরাস বা কোভিডের একটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে, সেই কারণে অনেকেই বেশি করে আতঙ্কিত হচ্ছেন। তার কারণ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার পাশাপাশি এই ভাইরাসে শ্বাসযন্ত্র এফেক্ট হয় এবং সেক্ষেত্রে শ্বাসকষ্টের একটি সম্ভাবনা থাকে।
থাকে। আমরা দেখেছি দিল্লি সরকার সতর্কতা জারি করেছে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সাড়া চেয়েছেন তারা যাতে কেন্দ্রীয় সরকার সচেষ্ট হন এই ব্যাপারের মোকাবিলা করার জন্য। আমরা হয়তো দেখব এরপর একে একে অন্যান্য রাজ্য তারাও কেন্দ্রের কাছে দাবি জানাবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব্যসাচী তোমাকে জানিয়ে রাখি যে তারা ইতিমধ্যেই কয়েকদিন আগে থেকেই তারা জানিয়েছে যে এই ভাইরাসের একটি সংক্রমণের খবর চীন থেকে আসছে, ভারতে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা চলছে এবং যদি কোথাও এই রোগ ধরা পড়ে সেক্ষেত্রে দেখা উচিত প্রথমে যে তার সেই ভাইরাসটি কতটা মারাত্মক কোট আনকোট, অর্থাৎ তার ভ্যারিয়েন্টটা কি রয়েছে। এক্ষেত্রে ভারতে এখনো পর্যন্ত শুধুমাত্র শিশুদের শরীরে যে এই ভাইরাসটি পাওয়া গিয়েছে তাদের ভ্যারিয়েন্ট এখনো পর্যন্ত কিন্তু চীনের যে ভ্যারিয়েন্ট রয়েছে তার সঙ্গে ম্যাচ করেনি, আর এটাই এখনো পর্যন্ত স্বস্তির খবর। সেক্ষেত্রে অযথা আতঙ্কিত হবার একেবারে কোনো কারণ নেই এবং যেটা জানানো হচ্ছে যে অন্যান্য এই ধরনের ফ্লু বা এই ধরনের ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে যে যে সাবধানতা অবলম্বন করতে হয় সেই সাবধানতাগুলো অবলম্বন করলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এবং অবশ্যই সচেতন থাকতে হবে, সেটি সব থেকে জরুরি। একদমই, অনেক ধন্যবাদ রাজীব। আমি এই জায়গা থেকেই শুরুতে ডক্টর পালের কাছে আসি। ডক্টর পাল, আমরা অন্তত সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি দু ধরনের মানুষ রয়েছেন। একদম বিষয়টা খুব সিরিয়াসলি নিচ্ছেন যে আবার একটা মহামারী, আবার একটা আশঙ্কা। তারা বলছেন যে এই যে উদ্বেগের কোনো কারণ নেই, মনে করে দেখুন কোভিডের সময় একই কথা বলা হয়েছিল যে উদ্বেগের কোনো কারণ নেই, তারপরে তো দেখলাম। আর একদল মানুষ বলছে না এরকম সত্যি এরকম HMPV তো আগেও ছিল, এটার কোনো বিষয় নেই, অতটাও চিন্তার কোনো কারণ নেই। দুটো ধারার মানুষই কিন্তু রয়েছেন, আপনি কোনটা সাজেস্ট করছেন? না, প্রথম হচ্ছে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা মোটামুটি 2001 সালে মানে প্রথম ইনভেন্টেড হয়, কিন্তু তার সিকোয়েন্সিংয়ে দেখা গেছে সেটা মোটামুটি 50 to 60 ইয়ার্স আগেই সেটা হিউম্যান বডিতে বিভিন্ন ধরনের মূলত ছোট ছোট বাচ্চাদের 5 বছরের নিচে যেসব ছোট বাচ্চা রয়েছেন এবং এল্ডারলি পপুলেশন 50-60 তার ওপরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেই দেখা গেছে এটা মূলত অসুস্থতা করে। মানে আমাদের খুব একটা ইয়ং অ্যাডাল্টসদের ক্ষেত্রে এখন অবধি সিভিয়ারিস নর্মাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হালকা জ্বর হতে পারে, সর্দি কাশি, একটু গলা ব্যথা, কখনো একটু গলাটা বসে গেল, এবং সেলফ লিমিটিং ইলনেস 5 to 7 ডেজের মধ্যে মোটামুটি এটা রিকভারি হয়ে যায়। কিন্তু লেস দ্যান 5 ইয়ার্স চিলড্রেন যদি থাকে, বিশেষ করে যারা আরও কম ধরুন 1 বছর বা 2 বছর, খুব প্রিম্যাচিউরিটি আছে, এদের কোনো কারণে ইমিউনোসাপ্রেসড বাচ্চা, ধরুন হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, ক্যান্সার, ব্লাড ক্যান্সার বা এই ধরনের ট্রান্সপ্লান্ট পেশেন্ট, লাং ট্রান্সপ্লান্ট, এল্ডারলি পেশেন্ট লাং ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে এটা অনেক সিরিয়াস একটা ইলনেস তৈরি করেছে এবং মূলত সেটা রেসপিরেটরি সিস্টেমে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে এটা নিউমোনিয়া করতে পারে, শ্বাসকষ্ট, আইসিইউ, ভেন্টিলেশন এগুলো দেখা যায়। আচ্ছা, কিন্তু ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টদের ইউজুয়ালি এটা সেলফ লিমিটিং ইলনেস। আচ্ছা, আমি এই জায়গা থেকে ডক্টর বণিক, তার মানে এই একটা কনক্লুশন আনা যায় যে আপাত দৃষ্টিতে খুব একটা উদ্বেগের কারণ নেই, কিন্তু যদি এরকম হয় যে এটা সার্জ করে সেক্ষেত্রে কিন্তু যেরকম আমরা কোভিডের সময় দেখেছি বাচ্চা, অপেক্ষাকৃত ইমিউনিটি সিস্টেম কমজোরি যাদের, বয়স্কদের একটু সমস্যা হলেও হতে পারে যদি সার্চ করে। তো প্রশ্নটা হচ্ছে নামটার মধ্যে আছে লুকিয়ে এর অরিজিন। হিউম্যান বলছি কেন? কেননা এটা অ্যাকচুয়ালি ছিল পাখিদের মধ্যে অ্যাভিয়ান মেটানিউমো ভাইরাস, তারপর পরিবর্তন হতে হতে মানুষকেও ছাড়ছে না। আচ্ছা, আর আমরা কিন্তু একটা জায়গাতে বহুদিন ধরে একটা প্রোগ্রাম করি, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ILI, এর একটা নজরদারি সারা বছর ধরে আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় চালু। এবং এই ILI এর ক্ষেত্রে অনেক ভাইরাসই শুধু ভাইরাস কেন, যে কোনো কারণে হতে পারে, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, হুয়েভার মেবি। আচ্ছা, আমাদের দায়িত্ব হচ্ছে শত্রুকে খুঁজে পাওয়া। ঠিক। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আজকাল সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি শুরু করেছিলেন, সেই সোশ্যাল মিডিয়াতে একটা গল্প চলে না যে আসলের বিপরীত শব্দ এখন আর নকল না বলে অনেকেই বলে আসলে বিপরীত শব্দ চীনা। সিমিলারলি যখনই দেশটার নাম চীন হয়ে দাঁড়ায় তখনই আমাদের মনে কিছু কিছু সন্দেহের মেঘ দাঁড়ায়। কেননা দুপুরে যখন কথা হচ্ছিল আমি প্রশ্ন করছি, মানে আমরা হচ্ছে ঘর পোড়া গরু, আমরা ঘর পোড়া গরু বলেই সাধারণ মানুষের বোঝা উচিত যে এই যে একটা ভয়, ভীতি, সন্দেহের বাতাবরণটা, এটা সম্ভবত যেহেতু সাম্প্রতিককালে এই MHPV এটা ওই চীন থেকে রিপোর্ট হতে শুরু করলো। আমি একটু খবর টবর দেখছিলাম চীনের স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু আমাদের তুলনায় অন্যরকম। আমাদের যেমন প্রাইমারি হেলথ সেন্টার আছে, তার নিচেও আমাদের স্বাস্থ্যকর্মীরা সুস্বাস্থ্য কেন্দ্রে বসেন, আমাদের জেনারেল প্র্যাকটিশনার, ফ্যামিলি ফিজিশিয়ানসরা আছেন, তারা প্রাইমারিলি সাধারণ মানুষ
অসুস্থ হলে তাদের কাছেই প্রথমে যান, ফার্স্ট কন্ট্যাক্ট। চীনে কিন্তু ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম। ওদের কিছু হলেই সবাই বড় বড় হাসপাতালে নিয়ে চলে যান, বিভিন্ন প্রদেশের জেলা স্তরের হাসপাতালের মতন জায়গায় নিয়ে চলে যান। এবং ওখানকার মানসিকতা, বিশেষ করে বাচ্চাদের অসুস্থতার জন্য অভিভাবকরা মনে করেন হয়তো ইন্ট্রাভেনাস ওই ফ্লুইড, সে যে নামেই ডাকো না কেন, সেই ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে চিকিৎসা করলে তাতে যাই দিক না কেন, ভিটামিন, লাল, নীল, হলুদ, সবুজ, তাতে নাকি তারা তাড়াতাড়ি সুস্থ হন। এবং ওখানকার চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা তাদের সেই দাবির কাছে অনেক সময়তেই বাধ্য হন মেনে নিতে। এবং এইটা হতে শুরু করে যখন, তখনই কিন্তু ওখানকার মিডিয়া এই বিষয়গুলো বাজারে আনতে শুরু করে। তার ফলে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে যায় আবার একটা ভয়ঙ্কর কিছু হয়ে আসছে। কিন্তু আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আলোচনা করি, যেমন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে, পাশাপাশি আজকেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, দ্বারা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা এই জাতীয় সংক্রমণের নজরদারির কাজে যুক্ত, তারা আজকেই প্রেস রিলিজ করেছে যে এখনো পর্যন্ত ভারতবর্ষের তখন পর্যন্ত দুটি মাত্র কেসের রিপোর্ট ছিল। দুটি কেসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার পরেও তারা কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন এখনো আতঙ্কগ্রস্ত হওয়ার, ভয় পাওয়ার মতন সিচুয়েশন নেই। আর আমি ডক্টর পালের সাথে একমত, এ তো বহুদিনের পুরনো পরিচিত শত্রু। কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কোভিড যেভাবে যত দ্রুততার সাথে, যেহেতু তার আরএনএ, তার প্রোটিনগুলির স্ট্রাকচার এমন ছিল, পরিবর্তন করে করে নিত্য নতুন ভ্যারিয়েন্টের এবং কখনো কখনো সাব ভ্যারিয়েন্টে রূপান্তরিত হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু এইচএমপিভির সেরকম প্রবণতা আমরা লক্ষ্য করছি না, নোভোভাইরাসই ভাইরাস হওয়া সত্ত্বেও। এইখানটায় দাঁড়িয়ে আমি একটা কথা সুস্পষ্টভাবে জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সতর্কতা এই সময় শতকরা 100% বজায় রাখতে হবে। কেননা শুধু তো এই এইচএমপিভি বা করোনা বা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এই জাতীয় নয়, আমাদের বাতাসের মধ্যে নানা রকমের এখনো পর্যন্ত অজানা অনেক রকমের রোগ সৃষ্টিকারী জীবাণু আছে। তার থেকে কিন্তু আমাদের সতর্কতা সব সময়তে বজায় রাখতে হবে, এখনো বজায় রাখতে হবে, আগামী আরো মাস দুয়েক বজায় রাখতে হবে। আগামী আরো মাস দুয়েক যদি ডক্টর পাল বজায় রাখতে হবে। কিন্তু মানে ডক্টর বণিক যেরকম বলে থাকেন যে সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে, সত্যি কথা বলতে এইগুলো তো আমরা খুব একটা অভ্যস্ত নই, আমাদের অভ্যেস করতে হয়েছিল এবং সেই বিষয়টা মিটে গেছে যত তাড়াতাড়ি আমরা একেবারে দূরে সরিয়ে দিয়েছি, যাক বাঁচা গেল। কিন্তু এখন যখন এই ধরনের রোগগুলো হতে পারে উদ্বেগের নয়, তখনও যখন বলা হয় যে মাস্ক পরতে হবে, তখন কোথাও গিয়ে একটা মনের মধ্যে একটা আশঙ্কা তো থাকে যে তাহলে সত্যি কি কিছু একটা আছে যাতে এই সমস্যা আবার ফিরে আসতে পারে। কারণ হু আগে থেকে একটা ভয় দেখিয়ে দিয়েছে যে ডিজিজ এক্স আসতে পারে, সেই ডিজিজ এক্স কি এখন আমরা জানি না। না, এ ব্যাপারে বলার বক্তব্য যে এইচএমপিভি একটা পার্টিকুলার একটা বিনাইন ভাইরাস, এটা খুব যে সিভিয়ার ডিজিজ কজিং পোটেনশিয়ালিটি সেরকম নেই। কিন্তু ইস্যুটা হচ্ছে যে আমরা যেগুলো প্রোটেকশন, যেটা কোভিডের সময় আমরা এটা তো করোনার সময়ও ছিল, করোনার শুরুতে এতটা ফ্যাটাল তো ছিল না, করোনার সময় এতটা ফেটাল ছিল না। এখনো যে এইচএমপিভি ফেটাল সেরকম ব্যাপার কিন্তু এভিডেন্স এখনো অবধি নেই। এবং এইচএমপিভির আরেকটা চরিত্রগত জিনিস দেখা গেছে, সে একা যতটা ইনফেকশন করে, অনেক সময় এই লেট উইন্টার বা আর্লি অটাম এই টাইমটায় আরও কয়েকটি ভাইরাস, যেমন আরএসভি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, আরএসভি, দ্য কো-ইনফেকশন দ্যাট ইনক্রিজ দ্য সিভিয়ারিটি মেনি ফোল্ডস। তো কো-ইনফেকশন বলতে, কো-ইনফেকশন মানে এইচএমপিভি তার সাথে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, দুটো ভাইরাস যখন আমরা টেস্ট করি, অনেক ক্ষেত্রেই দেখা গেছে একের বদলে দুটো বা তিনটে এরকম ভাইরাস থাকতে পারে। এবং স্যার বললেন প্রথমে যে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ইভেন উইথ ইনফ্লুয়েঞ্জা অলসো ইট ক্যান be detected in the upper respiratory tract in the swab and respiratory samples. তো ইউজুয়ালি এটা এককভাবে অ্যালোন এটা একটা অসুখ করছে বা একটা সিভিয়ার ইলনেস করছে তা নয়, ভেরি রেয়ার। এই যে বাচ্চাদের হয়েছে, এটা বলছেন যে শুধুমাত্র এইচএমপিভি নাও হতে পারে এবং অনেক সময় না, শুধু এইচএমপিভি না হতে পারে, এইচএমপিভির সঙ্গে হয়তো আরও একটা দুটো ভাইরাস বা ছোটোখাটো কোনো অন্যরকম যে ভাইরাস লাইক ব্যাকটেরিয়া, যেমন মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া বা, মানে শুধুমাত্র এইচএমপিভির এতটা ক্ষমতা নেই, কিন্তু সেটা যদি খুব সিভিয়ারলি ইমিউনোসাপ্রেসড হয় সেটা হয়তো এককভাবেও ওরকম করতে পারে। রেখে দিলেন ডক্টর পালের সাথে একটা কথা বলার অনুমতি চাইছি।
সেটা হচ্ছে আজকে সে মারাত্মক আকার ধারণ করছে না মানে আগামীকাল করবে না তাও কিন্তু না। বিজ্ঞান, বিশেষ করে চলমান জনস্বাস্থ্য বিজ্ঞান সবসময় তাই ডিমান্ড করে নজরদারিটা রাখতে হবে। এই যে আমরা বলছিলাম জিনোমিক সিকোয়েন্সের কথা, কোভিডের সময় সবাই মোটামুটি জেনে গিয়েছিলেন জিনোমিক সিকোয়েন্স, কোথায় কোন অ্যামাইনো অ্যাসিডটি আছে প্রোটিনের। সিমিলারলি এইচএমপিভি আজকে নিরীহ, কালকে কিন্তু সে ধারা পরিবর্তন করতেই পারে। আমাদের যেখানে প্রয়োজন সে কাজটা ডেফিনেটলি সাধারণ মানুষ করবেন না, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, পারদর্শী, অভিজ্ঞ এবং মূলত গবেষক তারাই এই কাজটা করবেন এবং প্রতিদিন করছেন। তারা একদমই করছেন বলেই আজকে আমরা কিন্তু আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটিতে ডিটেক্ট করতে পেরেছি। আমরা বিরতির সময় হয়ে গিয়েছে, আমাদের সঙ্গে ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী রয়েছেন। আমি বিরতির পর ডক্টর নন্দীর কাছে যে প্রশ্নটা নিয়ে আসবো, এই যে এইচএমপিভি, এই যে ডক্টর বণিক বললেন যে একটা পসিবিলিটি আছে, থাকলেও থাকতে পারে যে আরো ফ্যাটাল হলো কি না, কতটা সম্ভাবনা রয়েছে, কতটা এইচএমপিভি কি, তার বৃত্তান্ত জানবো ডক্টর নন্দীর কাছ থেকে। বিরতির পর সঙ্গে থাকুন। আমি ডক্টর নন্দীর কাছে যাওয়ার চেষ্টা করব সরাসরি। অমিতাভ নন্দী ভাইরোলজিস্ট রয়েছেন আমাদের সঙ্গে। আমি ডক্টর নন্দী, এই যে এইচএমপিভি, এটাকে আমরা সাধারণ মানুষ কতটা সিরিয়াসলি এখনো পর্যন্ত নেব? কারণ একাধিক রাজ্য অ্যাডভাইজারি জারি করেছে, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, দিল্লি, প্রত্যেকে। এই এইচএমপিভি কতটা সিরিয়াস? না, বোধহয় ডক্টর নন্দীর ক্যামেরায় একটু সমস্যা হচ্ছে। আমরা আবারও ডক্টর নন্দীর কাছে যাওয়ার চেষ্টা করব। ডক্টর নন্দী, একটু আপনার কাছে এইচএমপিভি নিয়ে ডিটেল জানতে চাইবো, এখনো পর্যন্ত কি কি ইনফরমেশন আমাদের কাছে আছে? না, ডক্টর নন্দী বোধহয় শুনতে পাচ্ছেন না আমার কথা। আচ্ছা, আমি ডক্টর নন্দীর কাছে পরে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আমি এখানেই ডক্টর পালের কাছে আসি। ডক্টর পাল, এই যে এইচএমপিভি, এই যে চীনের হাসপাতালে ভিড়, যদিও ডক্টর বণিকের কাছ থেকে একটা উত্তর পাওয়া গেল, যেহেতু আমরা এটা ধরে নিতে পারি সবাই হচ্ছে হাসপাতালে ছুটবে আমাদের মতন ইনিশিয়াল ডাক্তারবাবুর কাছে বা চেম্বারে না গিয়ে, সেই কারণে ভিড়ের ছবিটা আমরা দেখেছি। কিন্তু এই যে এইচএমপিভি নিয়ে হঠাৎ করে এই আজকেই এইচএমপিভির সংক্রমণ, নভেম্বরে আক্রান্ত হয়েছিলেন কলকাতার বেসরকারি হাসপাতালে, আজকের এই রিপোর্ট, তার মানে কোথাও গিয়ে তো স্বাস্থ্যমন্ত্রক এই বিষয়টাকে একটু নিয়ে ভাবনা চিন্তা করছে এবং এটা আলাদা করে টেস্টের দরকার হয়, যেটা খুব কস্টলি বলে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। মানে আমি যদি টেস্ট না করি ধরা পড়বে না। না, ব্যাপারটা যে ভাইরাল মাল্টিপ্লেক্স পিসিআর যেটা হয়, এর মধ্যে অনেকগুলো প্যানেল থাকে। মধ্যে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এইচএমপিভি, এরকম অনেকগুলো ভাইরাল প্যানেল থাকে। তো একটা সিঙ্গেল টেস্টেই আমরা কোন ভাইরাস, বিকজ ক্লিনিক্যাল সাইন সিমটমস দিয়ে আলাদা করে ডিস্টিংগুইশ করে বলা যায় না যে এটা কোভিড, ওটা ইনফ্লুয়েঞ্জা, ওটা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা এটা এইচএমপিভি বলা যায় না। তো এটা সিঙ্গেল টেস্ট, যেটা মাল্টিপ্লেক্স পিসিআর বলে, মাল্টিপল ভাইরাল কপিজ একসাথে ডিটেক্ট, যদি কোনোটা থাকে, একটা হোক, দুটো হোক, তিনটে, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, একসাথে ইনফেকশন দুটো অনেক সময় থাকতে পারে, তো সেভাবেই ধরা সম্ভব হয়। সো মাল্টিপ্লেক্স পিসিআরে যেটা নর্মাল, যেটা যেরকম কস্ট যেরকম থাকে সেটাই হবে, সেটাই আপনার খরচ পড়বে। তার জন্য আলাদা করে কিছু যে এইচএমপিভি স্পেসিফিক কোনো সিরোলজি বা ভাইরাল কালচার বা ফ্লুরেসেন্ট অ্যান্টিবডি টেস্টিং, এগুলো রিসার্চ ল্যাবরেটরিতে হয়। এগুলো নর্মাল যেটা মানে ধরুন মানুষ যেখানে অসুস্থ হচ্ছেন, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল বা ক্লিনিক যেছে, সেখানে এটা বিয়ন্ড তাদের টেস্টিং ক্যাপাবিলিটি। আচ্ছা, কিন্তু ডক্টর বণিক, যখন আলাদা করে এই রাজস্থানের একটি শিশু, সে হচ্ছে আহমেদাবাদে এলো, সেখানে তার টেস্ট হলো, কলকাতায় যেটা হলো বাইপাসের দ্বারা বেসরকারি হাসপাতালে, প্রবাসী বাঙালি মুম্বাইতে থাকে, সুস্থ হয়ে ফিরেও গেছে, এটা একটা আশ্বাসের বিষয়। কিন্তু আলাদা করে এইচএমপিভি আমি ডিটেক্ট করছি মানে কোথাও গিয়ে আমরা একটু গুরুত্ব দিচ্ছি, কোথাও গিয়ে কি একটা ভাবনা রয়েছে আলাদা করে যে ডিটেকশনটা হচ্ছে? আমি তো আগেও বলেছি, এই ঘটনা সামনে আসা আমাদের দেশের গর্ব করা উচিত যে আমাদের দেশ জেগে আছে, আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা সজাগ আছে, সক্রিয় আছে। আমরা কন্টিনিউয়াসলি মনিটরিং সার্ভেলেন্সটা জারি রেখেছি বলেই সম্ভব হয়েছে। বাচ্চা কলকাতা হাসপাতালে ভর্তি ছিল, তার টেস্ট হয়েছে, তার রিপোর্ট আমরা এখন সামনে আনছি, তার মানে
নভেম্বর মাস থেকে কিন্তু আমাদের এখানকার স্বাস্থ্যকর্মীরা তারা এইগুলোতে নজরদারি করছেন বলে টেস্ট করে পরীক্ষাগুলো রিপোর্টগুলো দিচ্ছেন। আমি যেটা বারংবার বলতে চাইছি, এই যে নজরদারি, এই যে সার্ভাইলেন্স, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার নোন ডিজিজ এজেন্ট না, এমনকি আননোন যে পসিবল প্রবাবেল ইত্যাদি পজিটিভ অর্গানিজমগুলো হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে বিশ্বের কোনো। মানে আপনি বলছেন যে এরকম টেস্ট করলে আরো অনেক শিশুর শরীর ধরা পড়লেও করতে পারে। আমরা এই কথা বলতে পারি, আজকের পৃথিবী গ্লোবাল ভিলেজ। বিশ্বের কোন প্রান্তে, আফ্রিকা, ইউরোপের কোনো দেশের কোনো একটা অঞ্চলে যদি কোনো একটা ডিজিজ কজিং অর্গানিজমের খোঁজ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ডব্লিউএইচওর নেতৃত্বে সেই সিগন্যালটা ভারতবর্ষ তথা আশেপাশের সমস্ত দেশে ডব্লিউএইচওর যারা সদস্য তাদের কাছে তো যাবেই, অন্যদের কাছেও সিগন্যাল যায় যে গেট রেডি, বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। বিশেষ করে কোভিডের পরে এই নেটওয়ার্কটা আরো স্ট্রং ছিল, আজই আছে। কোভিড আমাদের যেটা দিয়েছে, যেটা নিয়ে কথা হচ্ছিল যে মাল্টিপ্লেক্স পিসিআর টেস্ট করার খরচ নিয়ে, আমি ডক্টর বণিক এখানে আসবো, আমি ডক্টর নন্দীর কাছেও আরেকবার যোগাযোগ করার চেষ্টা করবো। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আমি আরেকবার ডক্টর নন্দীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। এইচএমপিভি নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কি তথ্য আছে জানতে চাইবো। আর একটা প্রশ্ন ডক্টর নন্দী, যেহেতু চীন, ওখানকার এইচএমপিভির ভেরিয়েন্ট কতটা কি, সেই বিষয়টা নিয়ে পুরো তথ্য পাওয়া কি আদৌ সম্ভব বলে মনে হয়? সেই জায়গা থেকে একটা কোথাও গিয়ে ফাঁক ফোকর থেকে যায় না? কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে আমার কথা? না, ডক্টর নন্দী আমার কথা শুনতে পাচ্ছেন না। অনেক ধন্যবাদ ডক্টর নন্দী আপনাকে, আপনার সাথে পরে নিশ্চয়ই আমরা যোগাযোগ করব। আমি এই জায়গা থেকেই ডক্টর বণিক, যে প্রশ্নটা আপনার সাথে ব্রেকে আলোচনা হয়েছিল, যেহেতু জায়গাটা চীন, মানে এইচএমভি আপাত দৃষ্টিতে মানে খুব একটা, মানে আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও চীনে কোন ভেরিয়েন্ট, এটা চটজলদি জানা আমাদের পক্ষে তো সমস্যা হতেও পারে। এইটা একটা আন্তর্জাতিক বিষয়, আর চীন সম্পর্কে পৃথিবীর সমস্ত দেশের একটা কিরকম যেন কিন্তু ভাব আছে। আমরাও কিন্তু ব্যতিক্রম নই। কেননা আমার বেশ মনে আছে, যখন কোভিড নিয়ে আমরা আলোচনা করছিলাম, তখন আমরা বহু চেষ্টা করেছি কোভিডের সত্যি সত্যি ঘটনাটা চীনের কোথায়, কিভাবে, কেমনভাবে, কোথা থেকে এলো, কি বৃত্তান্ত, আমরা কিন্তু স্পষ্ট খবর পাইনি। এবং বিভিন্ন দেশের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনেছি যে কোভিড সংক্রান্ত বিষয়ে কিন্তু চীন স্পষ্টভাবে কোনো জায়গাতে কিছু বলছে না, এমনকি তারা কি ভ্যাকসিন ব্যবহার করেছেন সেটাও তারা বলছেন না। স্বাভাবিক কারণেই আজকে চীনের এই এইচএমপিভি কোন ভ্যারিয়েন্ট বা কোন প্রজাতির ওখানে সবচাইতে বেশি আক্রমণ ঘটছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে পর্যন্ত জানি না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু দেখভাল করেন বিষয়টা, তারা জানালে আমরা জানতে পারবো। আরেকটি বিষয় সম্পর্কে আমার মনে হয় আজকের আলোচনায় আমাদের সতর্ক করে দেওয়া উচিত সকলকেই, সংশ্লিষ্ট মানে প্রশাসন থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত, যে কোথায় কি হচ্ছে তা আমরা স্পষ্টত জানতে নাও পারি, কিন্তু আমাদের ব্যবস্থাপনা আমাদের মতন করে করতে হবে, যা আমরা কোভিডের সময় করেছিলাম। কারণ ভারতবর্ষের আর্থ, সামাজিক এবং সাংস্কৃতিক যা পরিমণ্ডল, তা কিন্তু বিশ্বের অনেক দেশের সাথে মেলে না। সুতরাং আমাদের পথ আমাদের খুঁজে নিতে হবে, আমাদের নজরদারি আমাদের মতন করে চালাতে হবে, এবং আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের নেতৃত্বে আমাদের দেশে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা যা আছে তাতে পয়সার যেমন কোনো সমস্যা না, এবং আমাদের বিজ্ঞানীরাই কিন্তু প্রথম বিশ্বের দরবারে পৃথিবীর বহু মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছিলেন কোভিডের সময়। সেই গর্বের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমি যাতে ডক্টর পালের কাছে, ডক্টর পাল, টেকনিক্যালি আপনার সাথে কোনো অসুস্থ মানুষই দাঁড়িয়ে আছে। কাল রাত থেকে আমারও জ্বর, গা ম্যাচ, গলা খুশখুশ, ঠিক আছে, দিও না। কিন্তু আমার ধারণা এইরকম যারা জি24 ঘন্টা এখন দেখছেন অনেকেই, আমারও অনেক সহকর্মী, এই সিজনটা বিশেষ করে একবার ঠান্ডা পড়ছে, একবার গরম পড়ছে, আবার ঠান্ডার পূর্বাভাস, আবার গরম, এই আমাদের মতন যারা এই ওয়েদার সিজন চেঞ্জের সময় বিষয়টা ভুগছেন, আমরা যদি টেস্ট করি এইচএমপিভি আমরা পেলেও পেতে পারি কি?
অবশ্যই যদি সিমটম আমাদের এরকম আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম থাকে, ইউজুয়ালি এটা মেনলি আর সেলফ লিমিটিং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইলনেস, রাইনোফ্যারিঞ্জাইটিস, গলা ব্যথা, গলা খুসখুস, হাঁচি, নাক দিয়ে একটু জল বা গলা বসে যাওয়া 2-3 দিন, এটাই প্রাইমারিলি এগুলো আসে। একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা ডিসকাশন তখন করার চেষ্টা করছিলাম যে অ্যাসমা সিওপিডি পেশেন্ট, যারা নোন অ্যাসমা সিওপিডি রয়েছে, যাদের ছোট বাচ্চাদের চাইল্ডহুড অ্যাজমা থাকে, বয়স্ক মানুষদের সিওপিডি, যারা স্মোকার, ক্রনিক স্মোকার, তাদের যদি এইচএমপিভি ইনফেকশন হয় তাহলে কিন্তু খুব সিরিয়াস এক্সাসারবেশন হতে পারে। মানে বাচ্চার ধরুন সিভিয়ার অ্যাসমা অ্যাটাক হয়ে গেল, ব্রঙ্কিওলাইটিস বলে, সেটা হলো, বাচ্চার অক্সিজেন রিকোয়ারমেন্ট, রেসপিরেটরি রেট বেড়ে গেল, রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেল, তাকে হসপিটালাইজড করতে হলো, বা এল্ডারলি পেশেন্ট, তাদের যদি এই জিনিসটা হয়, এক্সাসারবেশন অফ অ্যাসমা কখনো কখনো সিওপিডির ক্ষেত্রেও হয়ে থাকতে পারে। এবং অবশ্যই এআরডিএস, কোভিডের সময় আমরা দেখেছি যেমন ভাইরাল নিউমোনিয়াস, সেগুলো তো থাকেই। তো অ্যাজমা সিওপিডি একটা পার্টিকুলার গ্রুপ অফ সাবসেট অফ পেশেন্ট যাদের এইচএমপিভি দেখা গেছে এটা সিরিয়াস এক্সাসারবেশন করে। আচ্ছা, তো সেই ব্যাপারগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের খুব একটা কোনো চাপ নেই। যদি আপনার সিওপিডি বা অ্যাজমা বা আপনি নন স্মোকার হন, তাহলে খুব একটা মানে ইমিউনো কম্পিটেন্ট নর্মাল মিডল এজেড বা ইয়ং অ্যাডাল্টসদের কোনো সেরকম সমস্যা হওয়ার কথা নয়। আরেকটা ইম্পর্টেন্ট একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের হয়তো ধরুন 2 বছর 3 বছরের বাচ্চা, তাদের একটা এইচএমপিভি ইনফেকশন হলো, জ্বর হলো, কাশি হলো, একটু শ্বাসকষ্ট, তাদের ক্ষেত্রে দেখা গেছে এটা অনেক ক্ষেত্রে অ্যাজমা ট্রিগারের কাজ করে। জ্বর সর্দি কাশিটা সেরে গেল, কিন্তু তার একটা এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি রয়ে গেল, পরবর্তীকালে তারা দেখা যাচ্ছে যে অ্যাজমেটিক হয়ে গেল, মানে বেশ কিছুদিন, সেটা 6 মাস 1 বছর। এবারে আমি বাচ্চাদের এইচএমপিভি হচ্ছে যেহেতু সিমটম অন্যান্য সাথে অনেকটা মিল আছে, আলাদা করে যতক্ষণ না টেস্ট করবো আমি তো বুঝতে পারবো না। না, আলাদা করে টেস্ট না করলে বুঝতে পারবো না। নর্মাল সর্দি কাশি বা মানে রেসপিরেটরি ইনফেকশন আলাদা টেস্টের প্রয়োজনও হয়। কোনটা অ্যাবনর্মাল কি করে বুঝবো? না, যদি ধরুন বাচ্চা যেগুলো অ্যালার্মিং সাইন্স আমরা বলি, ধরুন জ্বর 100, 2, 3 উঠে যাচ্ছে, বাচ্চার হামেশাই বাচ্চাদের ওঠে অনেক ক্ষেত্রে, আমি বলছি রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে, বাচ্চা কোনো কারণে অক্সিজেনের মাত্রা কমে, মায়েরা দেখছেন বাচ্চা বা বাড়ির লোকেরা দেখছেন বাচ্চা নীল হয়ে যাচ্ছে, খেতে চাইছে না, ধরুন আগে মানে ব্রেস্ট ফিড করতো, টেনে বুকে দুধ খাচ্ছিল, সে খেতে পাচ্ছে না। তো এগুলো হচ্ছে অ্যালার্মিং সিমটমস। এই যে আমাদের পাঁজরের যে হাড় আছে, ইন্টারকস্টাল সাকশন, খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস চলছে, বাচ্চা মানে রিলাক্টেন্ট টু ফিড, কখনো কখনো অল্টার্ড কনসাসনেস, এইসব ব্যাপারগুলো এগুলো অ্যালার্মিং সাইন। আপনি বলছেন যে এই মুহূর্তে এইচএমপিভি নিয়ে গণহারে উদ্বেগ আতঙ্কে না গিয়ে বাচ্চাদের একটু সাবধানে রাখাটা খুব জরুরি। অ্যাজমা সিওপিডি এবং এল্ডারলি পেশেন্ট এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ, ধরুন এইচআইভি এইডস এর পেশেন্ট, ধরুন যাদের ব্লাড ক্যান্সার আছে, যাদের ধরুন ট্রান্সপ্লান্ট হয়েছে, লাং ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, যাদের ধরুন ব্লাড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে, ঠিক আছে, যারা হাই ডোজ স্টেরয়েড পাচ্ছেন, ধরুন বিভিন্ন কারণে রিউমাটোলজিক্যাল ডিজিজ, তাদের হাই ডোজ স্টেরয়েড দেওয়া হয় বা অন্য ইমিউনো সাপ্রেশন দেওয়া হয়, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এইচএমপিভি যে ক্লিয়ারেন্স, ধরুন যেটা 5 to 7 days ইলনেস, সেটা দেখা গেছে 10 দিন, 15 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ অবধি চলে যাচ্ছে। মানে আপনি টেকনিক্যালি বলছেন আগে আমরা বাচ্চার একটু জ্বরজারি হলো, আমরা হয়তো একটু ঠিক আছে আর একটু পরে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব, সেইটা এখন করলে চলবে না, এখন আরেকটু একটু সতর্কতা আমার মনে হয় সেটা নেওয়া উচিত, কিন্তু সেটা কখনো আতঙ্ক যেন অবভিয়াসলি না। কিন্তু ডক্টর বণিক আমরা কি করব? হ্যাঁ, আমি সে কথাই বলছিলাম, বাচ্চা হোক কি বুড়ো, তুমি আমি আমরা সবাই যখনই বুঝবো যে আমার নর্মাল অ্যাক্টিভিটি কোনোটা ভাবে হ্যাম্পার হচ্ছে, আমি করতে পারছি না, বা বাচ্চাটা তার স্বাভাবিক গতকাল পর্যন্ত যেরকম আচরণ করছিল, আজকে মা বুঝতে পারছেন তার আচরণে একটু পরিবর্তন হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই কোভিড আতঙ্ক আমরা তাই বলেছিলাম, কোভিড পরিমণ্ডলও বলেছিলাম, এখনও বলবো যে আপনি আমার কাছে আসুন, স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মীদের কাছে আসুন। আমাদের দুঃখের কাহিনী এটাই যে আমরা বহু সিরিয়াসলি ইল মানুষ জানি, যিনি তার অসুখটা ওই বাড়িতে বসে ইলাজ করছেন। না মানে আমি আমার ধরুন এই যে বলছি জ্বরজারি, মানে আমি এখন ডাক্তারবাবুর কাছে যাবো, আমি তোমায় বলছি, তোমার এখানে দুটো, তুমি বলেছো ভালো করেছো, আমি একটু সাবধান হয়ে তোমার দিক থেকে না থাকি অন্যদিকে তাকাবো, কেননা সরাসরি তোমার থেকে আমার কাছে ভাইরাসটা যাতে না আসে। কিন্তু তা সত্ত্বেও বলবো, ভয় তোমারও আছে, শরীর খারাপ হয়েছে, তুমিও একজন চিকিৎসকের পরামর্শ নেবে, এই অনুষ্ঠানের পরে না আমরা অ্যাডভাইস করে দেবো ফ্রি অফ কস্ট, বহু ক্ষেত্রেই করি। কিন্তু এখন যেটা প্রশ্নটা হচ্ছে, এইচএমপিভি এখন একটা এস্টাবলিশড এন্টিটি, আমরা জানতে পেরেছি, আমরা জানানোর চেষ্টা করছি,
এটা একদম সেলফ লিমিটিং ডিজিজ এখনো পর্যন্ত। এর ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ ভাইরাসটা ঢোকা এবং উপসর্গ সামান্যতম যতটুকু যা হয় তা 3 থেকে 6 দিনের মধ্যে হবে। সেলফ লিমিটিং 3 থেকে 6 দিনের মধ্যে, চিকিৎসা করলে 7 দিন, না করলে 1 সপ্তাহ, একটা প্রবাদ আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যতক্ষণ সে আমাদের শ্বাসনালীর ওপরিভাগে আছে ততক্ষণ পর্যন্ত এটা প্রযোজ্য। কিন্তু যদি সে একা অথবা তার নিজের নাম্বার পার্টিকেলস, ভাইরাল পার্টিকেল বাড়িয়ে নিতে পারে, অর্থাৎ আমার ইমিউনিটি কমে যাচ্ছে কোনো কারণে বা কমে ছিল, বা তার সাথে যেটা ডক্টর পাল বলছিলেন আরএসভি বা ওই জাতীয় কোনো অন্য একটা সংক্রামক ব্যাধির জীবাণু প্রবেশ করলো, দুটো মিলে গলা মিলিয়ে হাত মিলিয়ে একসাথে কাজ করলো, তখন কিন্তু সেটার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকবে না, তখন কিন্তু লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, লাংসে এবং অ্যালভিওলাইগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। যার মানে সেই আপনি একটা কিন্তু থেকে যাচ্ছে একটা, কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি যে নাথিং টু বি টেকেন গ্রান্টেড, যে আমার কিছু হবে না যেমন সত্য নয়, আবার আজকে যে নিরীহ কালকে সে ভয়ঙ্কর মারাত্মক আকার ধারণ করবে এটাও কিন্তু না, যেটা কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আচ্ছা, আমি এই জায়গায় দাঁড়িয়ে ডক্টর বণিক এবং ডক্টর পাল আমরা এই কি করব আর কি করব না এই বিষয়টা আসছি, কারণ আমরা কোভিড অতিমারির ধাক্কা কাটিয়ে একটা বিশ্ব ছন্দে ফিরেছে, তারপরে আবার এই ধরনের ভাইরাস জানিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। চীনে প্রাদুর্ভাব দেখা দেওয়া এই হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্রমণের হদিশ ভারতেও মিলেছে যখন, এবং এটাও ছোঁয়াছে, সেই কারণে আতঙ্ক না হলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোভিডের 5 বছর পর এবার হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPVর সংক্রমণে আতঙ্ক। বেঙ্গালুরুর পর কলকাতাতেও চীনে প্রাদুর্ভাব দেখা দেওয়া ভাইরাসে সংক্রমণের হদিশ মিলল। কোভিড অতিমারির ধাক্কা কাটিয়ে ওঠা বিশ্বে নতুন করে ভয় ধরাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV, একটি ভাইরাস যা শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। শীত ও বসন্তকালে এই ভাইরাসের প্রকোপ দেখা দেয়। 2001 সালে নেদারল্যান্ডসের গবেষকরা এই ভাইরাসের হদিশ পান। করোনা ভাইরাসের সঙ্গে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPVর অনেক মিল রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে হালকা খুসখুসে কাশি, গলা খুসখুস করা, নাক দিয়ে সর্দি বা জল পড়া, হালকা জ্বর, ঘন ঘন নিঃশ্বাস, সংক্রমণ বেশি হলে শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। শিশু ও বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যেও সংক্রমণের সম্ভাবনা বেশি। হাঁচি বা কাশির মাধ্যমে ছড়ানো ড্রপলেট থেকে সংক্রমিতের সংস্পর্শে বা কাছাকাছি এলে, হ্যান্ডশেক, স্পর্শ, আলিঙ্গন ইত্যাদি, সংক্রমিত স্থানে স্পর্শ করলে, স্পর্শ করা হাত নাকে, মুখে বা চোখে দিলে সংক্রমণ ছড়াতে পারে। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV প্রতিরোধে এখনো কোনো টিকা আবিষ্কার হয়নি। ফলে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরি একমাত্র মন্ত্র। তবে আতঙ্ক নয়, সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাঁচি বা কাশি এবং সংক্রমিত রোগীর সংস্পর্শে এলে সংক্রমণ ছড়ায়। সংক্রমণ থেকে দূরে থাকতে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুতে হবে। হাত না ধুয়ে নাকে মুখে হাত দেওয়া যাবে না। হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে নিতে হবে। মাস্ক পরে বাইরে বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রবল জ্বর, বেশি কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPVতে আক্রান্ত রোগীদের থেকে দূরে থাকতে হবে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV চিকিৎসায় এখনো কোনো নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক নেই। ফলে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খাওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই ওষুধ খাওয়া যাবে না। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিলে ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থেকেই সংক্রমণ প্রতিরোধ করতে হবে বলেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমার একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ডক্টর পাল এবং ডক্টর বণিকের কাছে যে প্রশ্ন নিয়ে ফিরবো, সাধারণত আমার মতন যারা অসুস্থ এই সিজনাল চেঞ্জে যারা জ্বরজারিতে ভুগছেন তারা ছোট্ট করে একটা প্যারাসিটামল খেয়ে নেন। কোনো চিকিৎসকের কাছে গেলে অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে দেখেছি, এবং এই অ্যান্টিবায়োটিক নিয়েও একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে উঠবে, সেটাও একটা মহামারীর ইঙ্গিত, সেরকম একটা সতর্কবার্তা রয়েছে। তাহলে আমরা করবোটা কি এক্স্যাক্টলি, সেটা নিয়ে ফিরবো বিরতির পর। আমি ডক্টর পালের কাছে শুরুতে আসি। ডক্টর পাল, যেটা ইন জেনারেল অনেকে করে থাকেন যে ঠিক আছে আগে একবার হয়েছিল, একটা প্রেসক্রিপশন ছিল, কিছু অ্যান্টিবায়োটিক ছিল, আমরা টুক করে অ্যান্টিবায়োটিক খেললাম, প্যারাসিটামল খেলাম। আমি বাচ্চাদের কথা তাকেও ডাক্তার দেখাতেই হবে, বয়স্করাদের রয়েছেন অসুস্থ হলে তো আমরা নিয়েই যাব, কিন্তু এর মাঝামাঝি যারা আছেন তারা সচরাচর, আমিও যেমন ডাক্তার কাছে খুব একটা যেতে চাই না,
এই অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া, প্যারাসিটামল খেয়ে নেওয়া, এই বিষয়গুলো এটা কি আমাদের ইমিউনিটিকে আস্তে 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 নষ্ট করছে না? না, প্রথমেই বলি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেটা HMPV মেইনলি করছে, এটা মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ ডান বাই সাম ভাইরাল ইনফেকশনস। সেটা ইনফ্লুয়েঞ্জা হতে পারে, RSV হতে পারে, HMPV হতে পারে, প্যারা ইনফ্লুয়েঞ্জা, আরও যেসব ভাইরাসগুলো আছে। এর মোস্টলি এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। যদি খুব জ্বর আসে, প্যারাসিটামল 100 বা 100-এর ওপরে গেল, গা হাত পা ব্যথা, একটু স্টিম ইনহেলেশন, একটু গার্গেল, একটু যদি খুব হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে, একটু লিভোসেট্রিজিন। মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ সেলফ লিমিটিং, 3 থেকে 4 দিনের মধ্যে আস্তে আস্তে সিমটম নামতে থাকে, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। একেবারেই অ্যান্টিবায়োটিক মানে খাওয়ার রেকমেন্ডেশনের কোনো জায়গাতেই আমরা নেই, এবং এই ধরনের মানে ওভার দ্য কাউন্টার মেডিকেশনস মোস্ট অফ দ্য কেসেস অনেক সময় আমরা আজকাল তো সব ডাক্তারই অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেন। না, এই ব্যাপারে বলা যে ইউজুয়ালি ভাইরাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক লাগে না। যারা দিচ্ছেন তারা নিশ্চয়ই আস্তে আস্তে সেই ব্যাপারটা, আমাদের প্র্যাকটিস লাস্ট 2-3 বছর অনেক চেঞ্জ হয়েছে। আগে হয়তো সিম্পল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আমরা অ্যান্টিবায়োটিক অনেকেই দিতেন, কিন্তু এখন কিন্তু অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। আমরা যদি কম্পেয়ার করি আজ থেকে 3 বছর 5 বছর আগে যা ছিল, তার থেকে অ্যান্টিবায়োটিকের ইউজ অনেকাংশেই কমেছে। বেশ কিছু ক্ষেত্রে ওষুধের দোকান বা মেডিসিন শপ থেকেও ওভার দ্য কাউন্টার বিভিন্ন ধরনের অ্যামোক্সিসিলিন, এজিথ্রোমাইসিন, লিভোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, সেই জিনিসগুলোকে আমি বলবো তার রেস্ট্রিকশনের প্রয়োজন আছে। এই ধরনের ভাইরাল ইনফেকশনে যেটা HMPV করছে, অ্যান্টিবায়োটিকের একেবারেই প্রয়োজনীয়তা নেই। যদি মানে আমার মধ্যে যদি HMPV থেকেও থাকে, সেটা নিয়ে অযথা টেনশন নয়, বা অ্যান্টিবায়োটিক মুড়িমুড়ির মতো খাওয়ার দরকার নেই। প্যারাসিটামল সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট, একটু বেশি হলে লিভোসেট্রিজিন, কিন্তু সতর্ক থাকতে হবে, যেটা আমি বলছিলাম, যদি অ্যাজমেটিক পেশেন্ট বা যাদের অ্যাজমা আছে, COPD, তাদের হয়তো ইনহেলারের রিকোয়ারমেন্ট বেড়ে গেল, তাদের হয়তো 3 দিন 4 দিন পরেও ধরুন হাই ফিভার কন্টিনিউ হচ্ছে 5 থেকে 7 দিন, বুকে একটু হালকা ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট ক্রমশ বাড়ছে, বা কাশির সাথে ধরুন আগে হয়তো ড্রাই কফ ছিল বা সামান্য কফ উঠতো, সেটা এখন হয়তো পুরুলেন্ট, মিউকোপুরুলেন্ট কফ বলি, হলুদ রঙের কফ, পাকা কফ উঠে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা প্রাইমারিলি রেসপিরেটরি এপিথেলিয়ামকে ড্যামেজ করে, তার উপর সেকেন্ডারি যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এই ধরনের জীবাণু যেগুলো নর্মাল রেসপিরেটরি প্যাথোজেন, তারা সেই ইনফেকশনগুলো করে থাকে। তো সেকেন্ডারি ইনফেকশন হলে সেখানে ডেফিনেটলি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে, কিন্তু সেটা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক বা পিডিয়াট্রিশিয়ান যার কাছে যাচ্ছেন তাকে দেখিয়েই সিদ্ধান্ত নিতে হবে। নিজে থেকে আগের প্রেসক্রিপশন থেকে, যেটা আপনি বললেন অনেক ক্ষেত্রেই আমরা করে থাকি, বা যেখানে হয়তো ইনস্ট্যান্ট আমি ডাক্তারবাবুর কাছে যেতে পারছি না, হয়তো কোনো একটু প্রত্যন্ত গ্রামের দিকে আছেন, বা হয়তো মানে কন্ট্যাক্টে আসতে পারছেন, হসপিটাল বেশ কিছু দূরে, একদিন খাইয়ে দেখে নিই, এই ধরনের জিনিসগুলো, প্র্যাকটিসগুলোকে আমার মনে হয় পরিবর্তন করার প্রয়োজন। পরবর্তীকালে প্রয়োজন হলে তখন সেই অ্যান্টিবায়োটিক হয়তো কাজ করবে। আচ্ছা, আমি ডক্টর বণিকের কাছে যাব। ডক্টর বণিক, ইন্টারেস্টিং কথা বলেন। আমার মতন, আমার একটা ওষুধে অ্যালার্জি আছে, আমার ওষুধ খেতে ইচ্ছা করে না। এই জায়গায় আপনি একটা রেমেডি খুব সুন্দর বললেন, ইন্টারেস্টিং লাগলো, জল। শুধু তো ওষুধ বলে না, ওষুধ তো কেমিক্যাল সাবস্টেন্সেস, সব কেমিক্যালেরই কিছু না কিছু রিয়াকশনস আছে, সেই রিয়াকশানগুলো সবসময়তেই মঙ্গলজনক হয় তা না। তাই ওষুধ ততক্ষণ পর্যন্ত ওষুধ যতক্ষণ সেটা চিকিৎসকের পরামর্শ মতন নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডোজ মেনে খাওয়া হবে। ওষুধ এমন কিছু নয় যে যখন ইচ্ছা হলো এক লজেন্সের মতন খেয়ে নিলাম। ওষুধ সম্পর্কে সতর্কীকরণ সর্বস্তরে সমানভাবে জারি রাখতে হবে। সেটা অ্যান্টিবায়োটিকও হতে পারে, আবার ব্যথা কমার ওষুধ, ঘুমের ওষুধ, এগুলো সম্পর্ক হতে হবে, সেটা অন্য বিষয়। আমি মানে আমাদের বাঙালিদের দুটো ওষুধ খুব কমন, একটা হচ্ছে এই জ্বরজারি হলে কিছু খেয়ে নেওয়া, আর ওই গ্যাস্ট্রিক হলে কিছু খেয়ে নেওয়া। হ্যাঁ, সেই কারণেই সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তে ভেজাল ওষুধের একটা রমরমা দেখা গেছে। রিসেন্ট একটা হলো, কতগুলো নির্দিষ্ট কমনলি ইউজ ড্রাগস, তার মানে নির্দিষ্ট ভালো কোম্পানির ওষুধ বাজারে নির্দিষ্ট পরিমাণের চাইতে কয়েক শতগুণ বেশি পরিমাণে পাওয়া গেছে, এবং সেটা ধরা হয়েছিল। যেটা ইন্টারেস্টিং, জ্বর বা যে কোনো ইনফেকশনে যেটা হয় আমাদের শরীরে, বেসিক প্যাথোফিজিওলজি, সেটা হচ্ছে আমাদের শরীরের বিপাক বেড়ে যায়, মেটাবলিক রেট বেড়ে যায়। আর যেহেতু বিপাক বা মেটাবলিজম বেড়ে যায়, ফলত শরীরে একটা তাপ একটু হলেও অতিরিক্ত তৈরি হয়, এবং এই তাপ কমানোর আদি অকৃত্রিম পদ্ধতি, সে এক্সটার্নাল টেম্পারেচার, জ্বর, তাকে কমানোর জন্য সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে বা আমার বাবা ঠাকুরদাদার আমল থেকেই জলপট্টি, গা হাত পা মোছানোর পদ্ধতি চালু ছিল। জ্বর কমানোর সবচাইতে সহজ
অ্যাট দ্য হোম লেভেল আমরা বলি রেমেডিয়াল মেজার্স। সিমিলারলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এবং বিজ্ঞানও বলে তাই, জ্বর বা যে কোনো সংক্রমণে আমাদের সবচেয়ে ভালো অ্যান্টিডোট হচ্ছে স্বাভাবিকের তুলনায় অল্প বেশি হলেও কিন্তু জল পান করতে হবে, তরল জল বা অন্য কোনো তরল। সব মিলিয়ে একজন বয়স্ক মানুষ, যেমন সব্যসাচীর কনসার্ন ওষুধ খেতে ভালোবাসে না কিন্তু জল খেতে ভালোবাসে, জল তাকে অন্তত 3 থেকে 5 লিটার নর্মালি খেতে হবে। তাপমাত্রা, বাইরের তাপমাত্রা গ্রীষ্মকাল মে জুন মাস আরেকটু বেশি। আবার আমাদের মা বোনেদের মধ্যে একটা অভ্যেস আছে, বিশেষ করে যারা ট্রেনে বাসে ট্রাভেল করেন বা কাজে বাইরে থাকেন, তারা নানা কারণে অন্যান্য সময়ের তুলনায় কম জল পান করেন। স্বাভাবিক অবস্থাতে যে জল আমরা পান করছি গড়পড়তা, আমরা ইনফেকশনের মুখোমুখি হলে বা জ্বর হলে আমাদের কিন্তু তার তুলনায় একটু বেশি জল খেতে হবে। এই জল আমাদের শরীরের টক্সিক মেটেরিয়াল যেটুকু যা জমে তা কিন্তু ফ্লাশ আউট করে দেওয়ার ক্ষেত্রে, এই যে আমরা কথায় কথায় গলা শুকিয়ে যাচ্ছে বা একটু গলা খুসখুস করছে, আমরা কিছু গলা খুসখুস করা রেমেডির ওষুধও লজেন্স আকারে পাওয়া যায়, সেটা পান করতে পারি, খেতে পারি, অথবা জল পান করলেও কিন্তু, এবং সেই জলটা যদি ঈষদ উষ্ণ হয়, লিউকওয়ার্ম ওয়াটার, তা কিন্তু আরও ভালো কাজ করে। সুতরাং আমার পরামর্শ, ওষুধ অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একদম সুনির্দিষ্ট বক্তব্য, নেভার ইউজ অ্যান্টিবায়োটিক আপনার নিজের থেকে, ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নেবেন না। অন্য যে কোনো ওষুধ, প্যারাসিটামল ছাড়া এখনো পর্যন্ত অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে অন্য কোনো ওষুধ নিজের মতো করে খাবেন না। কিন্তু জল আপনি যত বেশি খাবেন, যদি না চিকিৎসকের অন্য কোনো বারণ থাকে নির্দিষ্ট পরিমাণের বাড়তি জল খাওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাকে জলটা খেতে হবে। আচ্ছা, আমরা HMPV দিয়ে শুরু করেছিলাম, মোটামুটিভাবে আলোচনায় উঠে এলো যে এক্ষুনি খুব আতঙ্কিত হয়ে পড়ার, টেনশন করার বা আবার লকডাউন, এই বিষয়গুলোর সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। স্বাস্থ্যমন্ত্রক এখনো পর্যন্ত সেরকম কোনো বক্তব্য সামনে আনেনি, বা চীনের ভেরিয়েন্টের সাথে আমাদের কোনো মিল আছে কিনা সেরকম কোনো তথ্য নেই। আমি শেষ কথা 2 ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো, যারা দেখছেন জি 24 ঘন্টা। ডক্টর পাল, HMPV নিয়ে দর্শকদের কাছে আপনার বার্তা। আমার একটাই বার্তা থাকবে যে অযথা, প্রথম কথা অযথা আতঙ্কিত হবেন না। আমরা কোভিডের সময় যে কোভিড প্রোটোকল মেনে চলেছি, যেগুলো রেসপিরেটরি ইনফেকশনে যে নর্মাল প্রোটোকল, যেমন হ্যান্ড হাইজিন, যেগুলো স্ট্যান্ডার্ড প্রিকশন বলে, হ্যান্ড হাইজিন, সাবান জল, অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে ইউজ করা। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লো, ছোট বাচ্চা হতে পারে বা বয়স্ক কেউ হতে পারে, তাদের থেকে একটু দূরে থাকা। ছোট বাচ্চার ক্ষেত্রে বাবা মা, মানে বাচ্চাকে তো মাস্ক দিয়ে ওইভাবে রাখা সম্ভব হবে না এই মুহূর্তে, বাবা মা যদি একটু করেন, একটু প্রোটেকশন নেন। বয়স্ক মানুষ যারা অ্যাজমা, COPD, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তারা, ছোট বাচ্চা যদি ইলনেস হয়, ধরুন সর্দি কাশি, তাদের থেকে একটু এড়িয়ে চলা, তাদের থেকে যদি একটু দূরে থাকেন। এবং সেই যে রেসপিরেটরি সিক্রিশন মিডিয়েটেড একটা জিনিস ভালো, যেটা এয়ারবোর্ন ট্রান্সমিশন প্রিভেনশনের প্রয়োজন হয় না, মেনলি ড্রপলেট প্রিভেনশন যেটা আমরা আলোচনা করছিলাম, সেটার মাধ্যমে। এবং ফোমাইটস, যেমন আমরা আগে দেখেছি সারফেস, রুমাল, গামছা বা টাওয়েল, সেগুলোকে যাতে মানে প্রপারলি সেগুলোর থেকে দূরে থাকে, স্যানিটাইজ করা, হাত স্যানিটাইজ করা, ধুয়ে সেগুলো রোদ্রে রেখে শুকোনো। ঠিক ডক্টর বনি। হ্যাঁ, আমি এই আলোচনাটা চলতেই ভাবছিলাম, যদি আমরা HMPV-কে এভাবে ব্যাখ্যা করি, হাইজেনিক মেজার্স প্রুভস ভাইটাল। আচ্ছা, দ্যাটস উইল বি দ্য আনসার অফ দ্য কোশ্চেন। আমাকে সর্বস্তরে আমার হেলথ হাইজিন মেনটেন করতে হবে, এবং দ্যাট ইজ দ্য ভ্যাকসিন ফর HMPV। এই হাইজেনিক মেজার্সের মধ্যে আমরা যেহেতু জানি ড্রপলেট ইনফেকশন দিয়ে হচ্ছে, আমাদের ফোমাইটস, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, আমাদের সারফেস, আমাদের হাত, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত মানুষের কাছাকাছি না যাওয়াই ভালো, জনবহুল এলাকাতে অ্যাভয়েড করতে হবে। HMPV নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি হাইজেনিক মেজার্স ঠিক মতো মেনটেন করতে পারি, তাহলে জানবো HMPV দূরে থাকবে। একদমই। অর্থাৎ তবে যেটা আলোচনাতে উঠে এলো, অবশ্যই ছোট্ট যারা রয়েছে তাদের কিন্তু একটু সাবধানে রাখতে হবে, বয়স্কদের সাবধানে রাখতে হবে, যাদের হাঁপানির সমস্যা রয়েছে তাদের সিরিয়াস হতে হবে এই সময়টায়। আর আমার মতো যারা একটু আধটু জ্বরজারিতে ভুগছেন, ডাক্তারবাবুর মধ্যে দুমদাম করে ওষুধ একদম নয়, জল খান বেশি করে। আপাতত এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।